চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, জানালেন ডক্টর জাহিদ। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম গ্রুপের ১.৫ ডজন গোপন কোম্পানির টাস্ক ফোর্সের অনুসন্ধান। ঘুষ প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক চাপের আদানি, বাংলাদেশের সাথে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফাহিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। সশস্ত্র বাহিনী দিবসে দীর্ঘ ১ যুগ পর জনসম্মুখে উপস্থিত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য এবার খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে তার পরিবার এবং দল। কালকে তো নিশ্চয়ই দেখছেন সরকারের এবং আর্মির দুই ম্যাডামেরও অনেক কিছু আগ্রহ ছিল। সবকিছু মিলিয়ে অসুস্থতার সীমাবদ্ধতার মধ্যেও গেছে। উনি আপাতত ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ডে ওখানে চিকিৎসা করাবে অথবা অন্য কোথাও যেতে হলে যাবে। ডাক্তার জাহিদ আরও জানান, খালেদা জিয়া এখন বিমান ভ্রমণে শারীরিকভাবে অনেকটাই সক্ষম, তাই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এরকম কিছু। হ্যাঁ, এরকম সম্ভাবনাই বেশি। ওনার সাথে চিকিৎসার জন্য মেডিকেল টিম যাবে, ওনার সাথে যারা ওনার এইড আছে ওরা, এখানে কোনো সফর সঙ্গী নাই। হপকিন্স আমাদের ঠিক করাই আছে। আর লন্ডনেও আমরা 2টা হসপিটালের সাথে আমাদের লন্ডনে NHS এর সাথে, কিংস কলেজের সাথে, লন্ডন ক্লিনিকের সাথে কথা বলা আছে আর কি। দীর্ঘদিন ধরে কারাবাস ও শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া নিয়ে ছিল নানা ধরনের বাধা বিপত্তি। তবে এবার আর কোনো বাধা না থাকায় দ্রুতই বিদেশ নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ওমর ফাহিম, ২১শে টেলিভিশন, ঢাকা। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অন্তত ১.৫ ডজন গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ব্যাংক লুটের অর্থ পাচার করে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন তিনি। পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের অনুসন্ধানে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। মেহেদি হাসানের রিপোর্ট। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপপুঞ্জে কর্পোরেট কর, সম্পত্তি কর ও বিক্রয় কর নেই। বিনিয়োগকারীরা ব্যবসার গোপনীয়তা রক্ষার অধিকার পান। এ কারণে শেল কোম্পানি বা গোপন কোম্পানি গঠন করে পরিচালনার অবাধ সুযোগ রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে। বাংলাদেশের কুখ্যাত ব্যাংক ডাকাত সাইফুল আলম মাসুদ উরফে এস আলম এই সুযোগটি নিয়েছেন। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত 18টি কোম্পানির খোঁজ পেয়েছে পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্স। ব্যাংকিং সেক্টর থেকে $15 বিলিয়ন টাকা পাচার হয়েছে। এর মধ্যে এলোন এই এস আলম একাই করেছেন $10 বিলিয়ন পাচার। প্রাপ্ত তথ্য বলছে 2011 সালে শেখ হাসিনার এই ক্যাশিয়ার দ্বীপটিতে ক্যানোলি লজিস্টিক্স নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন। এরপর একের পর এক কোম্পানি গঠন করেন এস আলম। যখন একটা পুঁজি চলে যায় সেই দেশে আইনি কাঠামোর মধ্যে পড়ে যায়। সবাই কিন্তু চায় যে আমার দেশে পুঁজি আসুক, যে ফর্মে আসুক, তারা কিন্তু দেখতে চায় না যে এটা কিভাবে নিয়ে আসলো। সুতরাং সেই জায়গাগুলোতে ওই দেশের যে আইন নিয়ম আছে সেগুলোকে ডিফেন্ড করে এটা নিয়ে আসা, সেটা যাবে একটা খুব ঝামেলা বা কঠিন কাজ। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে 10টি কোম্পানি নিবন্ধন করেন তিনি। এগুলো হচ্ছে হানিওয়েল ইন্টারন্যাশনাল, গোল্ডেন ট্রেইলস ইন্টারন্যাশনাল, হ্যামিল্টন ইন্টারন্যাশনাল, হ্যাজেল ইন্টারন্যাশনাল, লিভোনিয়া, লু শুই ইন্টারন্যাশনাল, পিটসডেল ইন্টারন্যাশনাল, স্প্রিংফিল্ড ইন্টারন্যাশনাল, চিং শুই ইন্টারন্যাশনাল এবং ক্রিভলি ট্রেডিং প্রাইভেট লিমিটেড।
এরপর 2021 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত এসালম আরও 6টি কোম্পানি গঠন করেন এই ট্যাক্স হেভেনে। এগুলো হচ্ছে আদাইর ইন্টারন্যাশনাল, গ্রিনিচ ইন্টারন্যাশনাল, লিনিয়ার ইন্টারন্যাশনাল, ম্যারিকো ইন্টারন্যাশনাল, ওয়েফপ্যাক ইন্টারন্যাশনাল ও জেনিথ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এছাড়া 2019 সালের 22 মে পিকক প্রপার্টি হোল্ডিংস নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। পর্যাপ্ত এভিডেন্স দিয়ে আগে কোর্ট থেকে এটা প্রমাণ করে রায় লাগবে। কোর্টের ইন্ডিপেন্ডেন্ট যেটা বাইরের দেশগুলো গ্রহণযোগ্য হয়, নেসেসারিলি ওই দেশে টাকা গেছে, ওরা তো চাই টাকা আসুক, তারা ইট ইজ দেয়ার ইনকাম, তো এই টাকাটা ফেরত দিবে তারা যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে এই দেশ থেকে পাচার হয়ে অবৈধভাবে এই দেশের টাকা বিদেশে গিয়েছে। এইসব নিয়ে যারা ডিল করে আইনজ্ঞ যারা আছে তাদেরও হেল্প নিতে হবে, এবং যেসব দেশ টাকা ফেরত আনার ব্যাপারে ভালো ভূমিকা রেখেছে, সফল হয়েছে মোট কথা, তাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করে আমাদের এই পারপাসটা সার্ভ করতে হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে এসালম গ্রুপের বিপুল বিনিয়োগের কথা জানা যাচ্ছে। সিঙ্গাপুরে এসালমের শপিং মল, 3টি হোটেল, রিটেল স্পেস ও বিলাসবহুল বাড়ি রয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঘুষ প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে মামলা ও কেনিয়া সরকারের চুক্তি বাতিলের পর আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে ভারতের আদানি গ্রুপ। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা নিয়ে নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদ্যুতের উচ্চ মূল্যের বিষয়েও এখন তাদের উপর বাংলাদেশ চাপ প্রয়োগ করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে বাংলাদেশের উচ্চ আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনই যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত হন গৌতম আদানি সহ 7 শীর্ষ কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় আদানি গ্রুপের সঙ্গে হওয়া 2টি চুক্তি বাতিল করে কেনিয়া। এ অবস্থায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি, বিদ্যুৎ সহ নানা ইস্যুতে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিগুলো নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশে 2017 সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিয়ে শেখ হাসিনা সরকারের চুক্তি হয়। 2023 সালে ঝাড়খণ্ডের 800 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি গ্রুপ। তবে শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে ওই প্রকল্প। প্রশ্ন ওঠে বিদ্যুতের চড়া মূল্য নিয়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত শুরু হয়। পুনর্বিবেচনার নির্দেশ দেয় আদালত। এ অবস্থায় নতুন করে আলোচনায় কিভাবে লাভবান হতে পারে বাংলাদেশ তা তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। জ্বালানি বিশেষজ্ঞের বরাতে দ্য হিন্দু জানায়, যুক্তরাষ্ট্রে মামলার পর আদানি গ্রুপের সংলাপের জায়গা সংকুচিত হবে। উচ্চমূল্যের বিষয়েও তাদের উপর চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশ। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আদানি গ্রুপ প্রতি মেট্রিক টন কয়লার দাম $400 দাবি করেছিল। তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলছে অন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য টন প্রতি $250 কমে কয়লা কিনেছে। এ অবস্থায় দাম পুনর্বিবেচনার অনুরোধ জানায় তারা। সমালোচকদের দাবি, আদানি গ্রুপ ভারতের সরকারি ভর্তুকি পেলেও সেই সুবিধা বাংলাদেশ পর্যন্ত পৌঁছায়নি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। যশোর ও চুয়াডাঙ্গায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগ শিশু ও বয়স্ক। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ঋতুর পরিবর্তনে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, কাশি, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের বেশিরভাগই শিশু ও বয়স্ক। হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে নবজাতকদের। ওষুধ সংকটও রয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালেদ ও চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই যশোরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সের মানুষ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এই বাচ্চার 3 থেকে 4 দিন জ্বর হয়েছে, কিছু খাচ্ছে না, শরীর অসুস্থ অনেক। এখানে যে পর্যাপ্ত রোগীর চাপ, সেই কারণে কোনো বেড পাচ্ছি না, আর ফ্লোরে রাখতেছি। প্রথমে জ্বরের ট্রিটমেন্ট দিয়েছিল, তাতে যায়নি। তারপরে রক্ত টেস্ট, সব টেস্ট করে রোগ ধরা পড়েছে।
যশোর জেনারেল হাসপাতালে 24 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকছে কয়েক গুণ বেশি রোগী। চিকিৎসা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। ম্যাক্সিমাম রুগী আছে আমাদের মেঝেতে বিভিন্ন কোনায় বেডের নিচেও রুগীরা শুয়ে থাকছে। রয়েছে ওষুধ সংকটও, বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। আমরা ভর্তি যত বলছিলাম, আমাদের যত ওষুধ দিয়েছে আমরা সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি। এত সংকটের মধ্যেও রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ওষুধের একটা সংকট সব সময় থাকে, আমরা মেকআপ করার চেষ্টা করি, আনি, আবার এক সপ্তাহের ভিতরে আবারই হয়। এটা মানে বলবো যে এটা চলমান সাপ্লাই প্রক্রিয়া। এদিকে ঋতু পরিবর্তনের এ সময় শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিছু ভাইরাল কিছু নিউমোনিয়াল ডিজিজ বেড়ে গেছে, স্পেশালি নিউমোনিয়া বেড়ে গেছে, সাথে সাথে ব্রঙ্কোলাইটিসের মতন কিছু রোগ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চুয়াডাঙ্গায়ও বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে। ডবল নিউমোনিয়া নিচে শুয়ে এবং ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছে এরা। চিকিৎসকরা জানিয়েছেন প্রতিদিন গড়ে 400 থেকে 1000 রোগী হাসপাতালে আসছে। শীতে ঠান্ডাজনিত ঠান্ডা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এই ধরনের, আরেকটা হলো শিশুর ডায়রিয়া বাড়ছে। আমাদের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার থেকে প্রায় 3 থেকে 3.5 গুণ রোগী আমরা বেশি আমাদের চিকিৎসা বা সেবা দিতে হচ্ছে। তো আসলে এই জনবল নিয়ে আমাদের চিকিৎসা সেবা দেওয়াটা কিছুটা কঠিন হয়ে পড়ছে। 2 দিনের মধ্যে জ্বর না কমলে চিকিৎসকদের কাছে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি পণ্য মৃৎশিল্প। মাটি ও জ্বালানির দাম বৃদ্ধি সহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন এ পেশায় জড়িতরা, ফলে ঝুঁকছেন অন্য পেশায়। তাই সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৃৎশিল্প, মৃৎ শব্দের অর্থ মাটি, আর শিল্প বলতে বোঝায় সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে। সর্বপ্রথম চীনের থাংশান শহরে মৃৎশিল্পের জন্ম হয়। মাদারীপুরের কালকিনির মৃৎশিল্পের ইতিহাস 100 বছরের। শতাধিক পরিবার এ পেশার সাথে জড়িত ছিল, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যেত দেশের বিভিন্ন জেলায়। সিলভার, মেলামাইন, প্লাস্টিক বিভিন্ন সামগ্রীর দাপটে বাঙালির মৃৎশিল্প ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। মাটি, জ্বালানির দাম বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মৃৎশিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন এ পেশার শিল্পীরা। জীবিকার তাগিদে কেউ কেউ পেশা পরিবর্তন করে ঝুঁকছেন অন্য পেশায়। আমাকে বাপদাদার গেলে কাজ এটা আমরা ধরে রাখছি, এতে আমাকে কিছুই হয় না, এতে সংসার চলে না। 30 ঘর আছি, আর আমরা এখন কি করব, বাঁচা তো লাগবো। দেখা গেছে আরো ঋণ থাকি। এখন আমাকে স্বামীর বাইরে কাজকর্ম করে, তাই দিয়ে আমরা চলি। প্লাস্টিক, সিরামিক, মেলামাইন এগুলার কারণে আমাদের মাটির মেলা এখন আর চলে না। মাটির দাম বেশি, লাকড়ির দাম বেশি, আমাদের মালের দাম নাই, কাজে আমাদের এখন বর্তমানে কোনো কাজে আমরা বাঁচতে পারি না। বাজার সংকুচিত হচ্ছে এবং তাদের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নেই, তাদের পৃষ্ঠপোষকতা নেই। এ পেশা ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই শিল্পকর্ম এবং শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে আমাদের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা সহ আরও যা যা সরকারি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, আমি সেই সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন, না হলে অচিরেই হারিয়ে যাবে এক সময়ের অর্থনীতির চালিকা শক্তি মৃৎশিল্প। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, জানালেন ডক্টর জাহিদ। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের 1.5 ডজন গোপন কোম্পানির টাস্কফোর্সের অনুসন্ধান। ঘুষ প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক চাপে আদানি, বাংলাদেশের সাথে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com
facebook.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।